Dear students, I hope you are fine. I am MD Ziaur Rahman, lecturer of English, BM Model School and College, and today I will discuss transformation for class 10, and basically I will discuss about how to change from complex to simple and compound. Complex to simple and compound. Okay, you know that complex sentence has two clauses, that is principal clause and subordinate clause. On the other hand, in a simple sentence we have only subject and a finite verb, and then in compound sentence principal clause and coordinate clause. Okay, and I will try my best to discuss these items clearly, and you will be benefited in that way. Actually, first you have seen a sentence that is, although he was ill, he attended the party. This one is a complex sentence, and if we discuss about this sentence, we will find two clauses. First one is although he was ill. This is subordinate clause, and that one is principal clause. So we can say that subordinate clause and principal clause, and at the same time this subordinate part is called adverbial clause of concession. Concession means বাংলায় যদি বলা হচ্ছে যে বিপরীত অর্থ বোঝাবে। তো খেয়াল করো যে যদিও সে অসুস্থ ছিল, এখানে ওয়াজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, হি, দিস ওয়ান ইজ সাবজেক্ট। অন দ্য আদার হ্যান্ড হিয়ার প্রিন্সিপাল ক্লোজ হি, দিস ওয়ান ইজ সাবজেক্ট and this one is finite verb, and we know a clause must have a subject and a finite verb. So when we will this sentence into simple, we have to change in subordinate clause. So although he was ill, we can take in spite of অথবা তোমরা চাইলে এখানে despite ব্যবহার করতে পারো। তাহলে in spite of অথবা despite, বাট মনে রাখতে হবে যে in spite of এই ফ্রেজের সাথে অফ বসবে, বাট despite এর সাথে কখনোই অফ বসানো যাবে না। এরপরে যেটা আমরা করতে পারি যে এখানে হি আছে সাবজেক্ট, এই সাবজেক্টটার আমরা পসেসিভ ফর্ম নেব। তাহলে হি এর পসেসিভ হচ্ছে হিজ, তাহলে ইন স্পাইট অফ হিজ সাবজেক্টের পসেসিভ, প্লাস আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজ আছে, এখানে ওয়াজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো জেনারেলি এখানে যে ভার্বটা থাকে সেটার সাথে আইএনজি যোগ করতে হয়, বাট আমরা জানি যে ওয়াজের সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে সেটা কিন্তু কখনোই হবে না। সো ওয়াজিং কিন্তু কখনো হয় না, তোমরা সবাই জানো অবশ্যই। সো আমরা কখনোই ওয়াজের সাথে আইএনজি নেব না, আমরা এটা রুট ভার্বকে খুঁজবো। তাহলে ওয়াজটা আসছে মূলত বি থেকে, সো আমরা কি করতে পারি, এই বি ভার্বের সাথে আইএনজি যোগ করব, ঠিক আছে? তাহলে কি দাঁড়াবে, বিং। তাহলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট হিজ বিং, এরপরে যে অ্যাডজেক্টিভটা আছে এটার চেঞ্জ হবে না। তাহলে ইন স্পাইট অফ হিজ বিং ইল, এরপরে প্রিন্সিপাল যে ক্লজ সেটার আসলে কোনো মূলত পরিবর্তন হয় না। তাহলে হি attended the party. তো এটা একটা ব্যাপার গেল, বাট তোমাদের জন্য এক্সট্রা যে মেসেজ সেটা হচ্ছে যে আমরা এই সিম্পল সেন্সটাকে ভিন্নভাবে করতে পারি, সেটাও আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি। আশা করছি যে তোমরা এটার মাধ্যমে উপকৃত হবে। একটু খেয়াল করো যে ওই সেম আগের মতোই আমরা অলদো এর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট নেব। সো আমি শুধু ডেসপাইট নিলাম, তাহলে ডেসপাইট প্রদত্ত যে সাবজেক্ট আছে সেটির পসেসিভ, তাহলে ডেসপাইট
হিজ, এখানে যে আমরা অ্যাডজেক্টিভটা দেখতে পাচ্ছি ইল, সো আমরা যদি এই অ্যাডজেক্টিভটার সরাসরি নাউন নিই তাহলে আমাকে আর এই বি ভার্বের যে পরিবর্তে বিং নিয়েছে সেটা আর নিতে হবে না। সো ডেসপাইট হিজ ইলনেস, despite his illness, আর পরের যে অংশ দ্যাট মিনস প্রিন্সিপাল ক্লজ, এটি সাধারণত কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে হি attended the party। ওকে, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আবারও আমি আপনাদের বোঝাচ্ছি যে এটা প্রথম যে বাক্যটা আছে এখানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, যে অলদো হি ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড দ্য পার্টি। তাহলে আমরা এখানে যেটা বুঝলাম যে এই কমপ্লেক্স সেন্টেন্স কনসিস্ট অফ টু ক্লজেস, ওয়ান ইজ সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ হোয়াট, প্রিন্সিপাল ক্লজ। জেনারেলি subordinate clause is dependent on principal clause, but principal clause is independent. So the another name of principal clause is what, independent clause. And generally when we will transfer a complex sentence into simple or compound, we have to change this part, that is subordinate clause or dependent clause. So accordingly, as this one is begin with though or although, if the sentence is begins with though or although, we have to take what, in spite of or despite, then subjected what, possessive প্লাস যে বি ভার্ব থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজ আছে বি ভার্ব, বাট এমনও হইতে পারে তুমি দেখতে পাবা যে এখানে এম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ অথবা ওয়ার, যেটাই থাক না কেন আমরা সেটার পরিবর্তে বিং নিব, কারণ এই ভার্বটা আসছে বি ভার্ব থেকে। তাহলে বি প্লাস আইএনজি, বিং প্লাস প্রদত্ত অ্যাডজেক্টিভ, দেন কমা দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ মনে রাখবা, যদি তুমি কমা না দাও সেই ক্ষেত্রে এক্সামিনারটি কিন্তু ভুল ধরতে পারে। এরপরে যে প্রিন্সিপাল ক্লজ আমরা দেখতে পাচ্ছি এটার কিন্তু আসলে মূলত কোনো পরিবর্তন হয় নাই। তাহলে সাবজেক্ট হি, ফাইনাইট ভার্ব অ্যাটেন্ডেড, দেন অবজেক্ট দ্য পার্টি। তাহলে ইন স্পাইট অফ অর ডেসপাইট হিজ বিং ইল হি অ্যাটেন্ডেড দ্য পার্টি। নেক্সট ওয়ান, ব্যতিক্রম বা অন্য অর্থে আমরা যেভাবে করতে পারবো, দো বা অলদোর পরিবর্তে আমরা কি নিব, ডেসপাইট। আপনি ইচ্ছে করলে এখানে ইন স্পাইট অফও ব্যবহার করতে পারবেন। এরপর আমি কি করব, যে সাবজেক্ট আছে সেটির পসেসিভ নেব। তোমরা জানো যে হি সাবজেক্টিভ কেস, এটার অবজেক্টিভ কেস হচ্ছে হিম, বাট পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। এরপর আমি কি করব, যে অ্যাডজেক্টিভ যেটা আছে এটা সরাসরি নাউন ফর্ম করে দেব। তাহলে ইল এর নাউন ফর্ম ইলনেস, তাহলে ডেসপাইট হিজ ইলনেস, এটা একটা ফ্রেজ হয়ে গেল, ফ্রেজ। দেন প্রিন্সিপাল ক্লজ। এখন তোমরা দুইটা বাক্য, এই যে সিম্পল সেন্টেন্স আমরা লিখেছি, আমরা যদি খেয়াল করে থাকি, একটু যদি লক্ষ্য করে থাকি, তা আমরা দেখতে পাবো যে পুরো সেন্টেন্স মিলে আসলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে। সো ইন স্পাইট অফ বা ডেসপাইট, হ্যাঁ এটা একটা ফ্রেজ। এরপরে দেখতে পাচ্ছি পসেসিভ, এরপরে দেখতে পাচ্ছি যে বিং আছে, হ্যাঁ এটা তো নন ফাইনাইট ভার্ব। এরপর আমরা দেখতে পাচ্ছি ইল, এটা একটা অ্যাডজেক্টিভ, বাট সাবজেক্ট হচ্ছে হি, এটা একটা সিম্পল সেন্টেন্সের একটা সাবজেক্ট পেয়েছো। আমরা এরপরে যে অ্যাটেন্ডেড পেলাম এটাকে আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব, আর বাকি যে অংশ দা পার্টি যে অংশটা শেষে আছে এটা একটা অবজেক্ট। সো আমাদের একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। পরের যে অংশ সেম, তাহলে দো বা অলদোর পরিবর্তে ডেসপাইট হিজ ইলনেস, এটা একটা ফ্রেজ হয়ে গেল আর কি, ডেসপাইট হিজ ইলনেস, ফ্রেজ পসেসিভ নাউন হয়ে গেল। এরপরে বলা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো একটা সাবজেক্ট পেলাম সিম্পল সেন্টেন্সের, এরপরে একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, এরপরে অবজেক্ট পেয়েছি। সো এই বাক্যটা শেষ হয়ে গেল। আমি এই সেম স্টাইলের আমি তোমাদের আরেকটি বাক্য করাবো আর কি, তোমরা একটু ধৈর্য ধরে থাকো। থ্যাংক ইউ, জাস্ট মিনিট। দ্বিতীয় সেন্টেন্সটি একটু সবাই খেয়াল করো, যে although he has
প্রপার্টি। অলদো, আমরা যদি বাক্যটা একটু দেখি সবাই, যে অলদো হি হ্যাজ প্রপার্টি হি ইজ মাইজার। সো এখানে একটা বিপরীত ব্যাপার আছে, যার ফলে বলা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো দ্বারা যে বাক্যটা শুরু হয় এটাকে বলা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। কি বলা হচ্ছে বলো তো? দো অলদো দ্বারা যেটা বোঝাবে অবশ্যই কি বলবো আমরা? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত যে সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ, এটা অ্যাডভার্বিয়ালের কাজ করবে। সেটা বিপরীত। কিভাবে বিপরীত? দেখো, যদিও তার ধন সম্পদ বা সম্পদ আছে, যদিও কি হি হ্যাজ, তার আছে, হ্যাঁ, কি আছে? প্রপার্টি, সম্পদ। হি ইজ মাইজার। মাইজার মানে কি? আমরা জানি যে কৃপণ। তো মানুষের ধন সম্পদ থাকলে সে তো মানুষকে সেবা করবে, সহযোগিতা করবে, কিন্তু কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা একটু কৃপণ প্রকৃতির হয়। তো এই বিষয়টা এই বাক্যর মাধ্যমে আমরা প্রকাশ করতে পেরেছি। সো আমরা এটাকে দেখব যে আগের যে বাক্যে ওয়াজ ছিল, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ আছে। সো সমস্যা নাই, নিয়ম আমাদের ঠিক থাকবে। তাহলে অলদো হি হ্যাজ প্রপার্টি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে আমরা কি বলছি? সাবঅর্ডিনেট ক্লজ। এবং একই সাথে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, বিপরীত অর্থে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ মাইজার, এটাকে বলা হচ্ছে পিসি। আরেকটা কথা মনে রাখবা যে সাধারণত প্রিন্সিপাল ক্লজটা বাক্যের শেষ অংশকেই বোঝাবে, ফলাফলটাকে বোঝাচ্ছে। যে যদিও তার ধন সম্পদ বা সম্পদ আছে, কিন্তু কি বোঝাচ্ছে? যে হি ইজ মাইজার, হ্যাঁ, সে হয় কৃপণ। তো আমরা আগের যে বাক্য লিখেছিলাম অলদো বা দো এর পরিবর্তে ডেসপাইট, তাহলে নিয়ে নাও ডেসপাইট, ঠিক আছে। এরপরে সাবজেক্টের পসেসিভ নিব, আমার মনে থাকার কথা আপনাদের, ডেসপাইট হিজ। তো এখানে হ্যাজ আছে, তাই না? সো আমরা ধরে নেব হ্যাজটা কই থেকে আসছে? ভার্ব হ্যাভ। তাহলে ইন ডেসপাইট হিজ এর সাথে আমরা আইএনজি দিয়ে দেব। ডেসপাইট হিজ হ্যাভিং প্রপার্টি, এখানে কমাটা দিয়ে দিবা, হি ইজ মাইজার। তাহলে ডেসপাইট, অলদো বা দোয়ের পরিবর্তে ডেসপাইট নিলাম। ইচ্ছে করলে আমরা এখানে ইনস্পাইট অফ বসাতে পারি। এরপরে আমরা সাবজেক্টের কি নিব? পসেসিভ ফর্ম নিব। প্লাস যদি এখানে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকে, তার পরিবর্তে সিম্পল সেন্টেন্সে হ্যাভিং বসবে। এরপরে যে নাউনটা আছে আমরা সেটা নিয়ে নিলাম, কমা দিয়েছি আমি, দেখো। এরপরে যে প্রিন্সিপাল ক্লজের মূলত কোনো পরিবর্তন হয় নাই, তাহলে হি ইজ মাইজার। সো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এটা একটা ফ্রেজ হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট আছে, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সের একটি সাবজেক্ট। এখানে ইসটা আসলে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আর মাইজারটা এই সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি কমপ্লিমেন্ট হিসেবে আছে এখানে। তো আরেকটা বিষয়, যেহেতু এখানে বলা হচ্ছে যে কম্পাউন্ড, হ্যাঁ, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কমপ্লেক্স টু সিম্পল। সো আমি অলরেডি কমপ্লেক্স টু সিম্পলটা দেখাই দিয়েছি তোমাদের। এখন কম্পাউন্ডটা কীভাবে করতে হয় সেটা একটু খেয়াল করো, তাহলে আমাদের একই সাথে 2 in 1 হয়ে গেল আর কি, কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি করব? যে সাবঅর্ডিনেট ক্লজটাকেই মূলত চেঞ্জ করতে পারি, বাট প্রিন্সিপাল ক্লজের এখানেও পরিবর্তন হবে না। সো এখানে দো বা অলদো যেটাই থাক না কেন সেটা প্রথমে বাদ দিব আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে সাবজেক্ট নিয়ে নাও হি, এরপরে ভার্ব হি হ্যাজ, বাকি অংশ হি হ্যাজ প্রপার্টি। এখানে যে কমা দেখতে পাচ্ছি এটা তুলে দিয়ে আমরা বার্ট লিখব। হি হ্যাজ প্রপার্টি বার্ট, হি ইজ মাইজার। সো খুব সহজেই আমরা এই কমপ্লেক্সটাকে কম্পাউন্ড করতে পেরেছি। তাহলে কি হবে? কম্পাউন্ডের ক্ষেত্রে দো অলদো উঠে যাবে। প্রথমে সাবজেক্ট বসাবো আমরা,
এরপরে প্রদত্ত ভার্বটা বসাবো প্লাস বাকি অংশটা বসে যাবে এখানে, প্লাস এখানে যে কমা আছে সেই কমা উঠে গিয়ে বার্ড বসবে। এরপরে প্রিন্সিপাল ক্লজ। এখানে খেয়াল করো, যখন আপনাকে কম্পাউন্ড করে ফেলছি, কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে হয়, যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা কোঅর্ডিনেট ক্লজ থাকতে হবে। সো আমরা যেটাকে ভাগ করে ফেলি, এই অংশটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ, কারণ এখানে একটা কনজাংশন আছে বার্ড। বার্ডটাকে কি বলা হচ্ছে? কোঅর্ডিনেট কনজাংশন। সো যে ক্লজটা কি হয় কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা শুরু হয় সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। তাহলে বার্ড হিজ মাইজার কোঅর্ডিনেট ক্লজ। আর শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা প্রধান অংশ আছে বা প্রিন্সিপাল ক্লজ আছে, এই মিলে পুরোটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, থ্যাংক ইউ। তো আমি এবার আপনাদেরকে সেকেন্ড নিয়ম বা অন্য একটা রুলে নিয়ে চলে যাচ্ছি। তোমরা আশা করি বুঝতে পারছো। স্টুডেন্টস, dear students, please give attention on rule 2. Actually we can see that there is difference between rule 1 and rule 2. In rule 1 the sentence was began what? With though or although, but in the sentence that is rule 2, if we notice, then we will see that here, so that this is the new form. He worked hard so that he could touch his dream. So this one is a complex sentence. He worked hard so that he could touch his dream. So এখানে আমরা জানি যে এখানে দুইটা অংশ আছে, একটি প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো যদি ভাগ করে ফেলি আমরা দেখতে পাবো যে এই অংশটা হচ্ছে পিসি, দ্যাট মিনস প্রিন্সিপাল ক্লজ, যে সে কঠোর পরিশ্রম করত বা করেছিল। কেন করেছিল? সো দ্যাট, যাতে করে। এখানে একটা উদ্দেশ্য দেখা যাচ্ছে। বাংলা যদি আমরা দেখি, সো দ্যাট, যাতে করে, তাহলে উদ্দেশ্য কি সেটা? সো দ্যাট হি কুড টাচ হিজ ড্রিম। সো আমরা বলতেছি যে সো দ্যাট দ্বারা যে ক্লজটা শুরু হয়েছে এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। পারপাস মানে কি? উদ্দেশ্য। তাহলে একটু দেখো যে সে কঠোর পরিশ্রম করত, তার পিছনে একটা উদ্দেশ্য ছিল। কি সেটা? যে যাতে করে সে পারত, কি পারত? টাচ, স্পর্শ করতে। কি সেটা? হিজ ড্রিম, তার স্বপ্নকে। আসলে প্রতিটা মানুষই কঠোর পরিশ্রম করে যাতে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, যাতে করে সে তার স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারে। ঠিক আছে? সো এখানে আমরা চেঞ্জ করব এখন যে এই বাক্যটাকে, অর্থাৎ সো দ্যাট যুক্ত বাক্যটাকে আমরা কীভাবে সিম্পলে নিতে পারি। তো আপনাদের জন্য আরেকটা কথা হচ্ছে যে অনেক সময় আমরা দেখতে পারি যে সো দ্যাটের পরিবর্তে এখানে হয়তো বা ইন অর্ডার দ্যাট আছে। ঠিক আছে? তো তোমরা মনে রাখবা যে ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাট দুইটা একই বিষয়। ঠিক আছে? কী হবে? যাতে করে বোঝাবে। তাহলে এটাকে আমরা সিম্পল করব। সিম্পল করার সময় মনে রাখবো যে প্রথমে আমরা কি করব? প্রিন্সিপাল ক্লজটাকে হুবহু নিয়ে আসবো, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি হি, এরপরে ফাইনাইট ভার্ব, এটা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো এটা যে অবস্থায় আছে সে অবস্থায় নিবা, কখনোই চেঞ্জ করা যাবে না। তাহলে হি ওয়ার্কড হার্ড। ওকে, এখন আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা যে অংশটাতে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস আছে, এখানে পরিবর্তন করব। সো এইখানে আমরা সো দ্যাটটাকে বাদ দিয়ে দেব, অমিট করব, প্লাস সাবজেক্টে বাদ যাবে আমার সাবঅর্ডিনেট ক্লজের, কুড বাদ যাবে। এই অংশের পরিবর্তে আমি একটা টু নিব, টু। ওকে, তাহলে দেখো যে আমি কি করলাম, যখন আমি চেঞ্জ করছি এই অংশটাকে আমি ক্রস করে দিলাম। কোথায়? সিম্পলের পরিবর্তে, এবং এই পুরো অংশের পরিবর্তে আমি শুধু কি নিয়েছি? একটা টু নিয়েছি। তাহলে হি ওয়ার্কড হার্ড টু, এরপরে আমি কি করব? এটা ইনফিনিটিভ ফ্রেজ করে ফেলবো। তাহলে এই টুর সাথে আমার ভার্ব চলে আসবে। তাহলে সেই ভার্বটা কি অলরেডি দেওয়া আছে, শুধু নিয়ে এসে বসাবো আমরা। টু টাচ হিজ ড্রিম। তাহলে
আমার এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্টটা পেয়ে গেলাম, আমরা একটা ভার্বটা পেয়ে গেছি। এটা আমার এক্সটেনশন বা বাকি অংশের মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো এখানে খেয়াল করো যে এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স করে ফেললাম। তাহলে প্রথমে কি করব, সাবজেক্ট নিব প্রিন্সিপাল ক্লজের, এরপরে ভার্বটা নিব অপরিবর্তনশীল অবস্থায়, বাকি অংশ প্লাস সো দ্যাট থেকে শুরু করে এখানে সাবজেক্ট কুড। বাট আরেকটা কথা যেটা মনে রাখতে হবে, যেখানে ওয়ার্ক কি পাস্ট টেন্স, যার ফলে এখানে কুড বসেছে। সো এটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, যেমন হি ওয়ার্কস আছে, হ্যাঁ, হি রানস আছে, শি রানস আছে, সো সেই ক্ষেত্রে কিন্তু এই কুডের পরিবর্তে ক্যান বা মে থাকতে পারে। তো তোমাকে মনে রাখতে হবে, সেটা কোনো বিষয় না। এই সো দ্যাট থেকে শুরু করে সাবজেক্ট ক্যান, কুড, মে, মাইট যেটাই থাক না কেন, সব কিছুর পরিবর্তে আমি শুধু একটা টু ইউজ করব। তাহলে এই টুটা গিয়ে কি হবে, এরপরে যে অক্সিলারি ভার্বের পরে যে আমার মূল ভার্ব যেটা থাকবে, সেই ভার্বটা চলে আসবে টুর সাথে প্লাস বাকি অংশে। তাহলে কি হলো, হি ওয়ার্কড হার্ড টু টাচ হিজ ড্রিম। থ্যাংক ইউ। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব যে এই সেম বাক্যটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করতে পারি। তাহলে আমার মনে হয় যে তোমরা একই সাথে অনেক কিছু শিখতে পারবা। কম্পাউন্ড সেন্টেন্স, একটু খেয়াল করো যে প্রিন্সিপাল ক্লজের এখানে কোনো পরিবর্তন হবে না। হি ওয়ার্কড হার্ড, হি ওয়ার্কড হার্ড, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যেটা আছে সেটা কম্পাউন্ডে পরিবর্তন হবে না। আমরা এখানে এসে কি করব, এই যে সো দ্যাট যে অংশটা আছে সাবঅর্ডিনেট ক্লজ, এখানে এসে আমরা কম্পাউন্ড একটা অ্যান্ড ইউজ করব, অ্যান্ড। ওকে, এরপরে আমার টেন্স অনুসারে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। সো এখানে আমাকে কি করতে হবে, ওয়ান্টেড টু। ওকে, বাট যদি এটা এমন হতো যে হি ওয়ার্কস হার্ড, যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো, তাহলে তুমি কি নিতা, যে হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি নিতা, অবশ্যই ওয়ান্টস নিতা, ওয়ান্টস টু। তাহলে হি ওয়ান্টস টু যদি কি হয়, প্রেজেন্ট টেন্সে হয়। বাট পাস্ট টেন্স আসি বিধে আমরা কি করেছি, ওয়ান্টেড টু নিয়েছি। তাহলে হি ওয়ার্কড হার্ড অ্যান্ড কি ওয়ান্টেড টু, এরপরে কি হবে, টু গিয়ে এই ভার্বটাকে ধরবে। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ওয়ান্টস টু কি হবে, টাচ হিজ ড্রিম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই অংশটা আমার কি হয়ে গেল, কোঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এখানে পেয়ে গেলাম, যে প্রিন্সিপাল ক্লজের সাথে একটা কি থাকতে হবে, কোঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে আমরা মোটামুটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার আলোচনা করছি, যে যখন আমরা দেখব কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট আছে, তাহলে বুঝবো সো দ্যাট দ্বারা যে অংশটা, এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস বুঝাবে, অর্থাৎ উদ্দেশ্য বুঝাবে। যে হি ওয়ার্কড হার্ড, তার উদ্দেশ্য কী ছিল, যাতে করে সে তার স্বপ্নকে ছুঁইতে পারে। তাহলে যখন আমরা সিম্পলে গেলাম, প্রথমে আমি কি করব, প্রিন্সিপাল ক্লজটা নিব, এরপরে সো দ্যাট থেকে শুরু করে সাবজেক্ট কুড বা মে মাইট যাই থাক না কেন, এটা বাদ দিতে হবে, টু বসবে, টুর সাথে গিয়ে ভার্বটা চলে আসবে, তাহলে টু টাচ হিজ ড্রিম। আর কম্পাউন্ড সেন্টেন্সে পিসি যে অংশটা আছে, হি ওয়ার্কড হার্ড, অর্থাৎ সো দ্যাটের পূর্বে অংশটা এখানে কোনো পরিবর্তন হবে না। এরপরে মাঝখানে আমরা অ্যান্ড নিব, প্লাস কি নিব, ওয়ান্টেড টু, ওয়ান্টস টু। যদি এমন হয় এখানে আই আছে, আই বা দে আছে প্রেজেন্ট টেন্সে, এমন হতে পারে যে ওয়ান্ট টু হইতে পারে, এটা মাথায় রাখতে হবে। ওয়ান্টেড টু বা ওয়ান্টস টু কি টাচ হিজ ড্রিম। তাহলে আমি আশা করি বুঝতে পেরেছেন। এটা শেষ হয়ে গেল। এখন আমি 3 নাম্বার রুলে তোমাদেরকে নিয়ে যাব। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও I will discuss rule 3, and you know that this one is also complex sentence. The patient was so weak that he could not walk fast. So if I explain this sentence like before, this sentence has also 2 clauses. One is principal clause and another one is subordinate clause. But I think that you often fail to divide which part is principal and which one is subordinate. So at first I would like to discuss the part of principal clause and subordinate clause of this sentence. So please listen to me and notice the bold. Actually here the patient subject plus was
verb. Okay, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব। হিয়ার সো, সো অ্যাডভার্ব অফ ডিগ্রি। Here so is a modifier, p modifier. Actually this so adverb is modifying the adjective weak, that the patient was so weak that he could not walk fast. From that he could not walk fast, this one is কি subordinate clause। তো সাবঅর্ডিনেট ক্লসের যে ক্লাসিফিকেশন আছে সেই অংশটার মধ্যে থেকে আমরা যদি একটু স্টাডি করে নিই তাহলে দেখতে পাবো যে দ্যাট দ্বারা যে ক্লসটা শুরু হয়েছে এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লস, এবং এই অংশটাতে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট আছে, মানে কি ফলাফল। ফলাফল কীভাবে তোমরা দেখতে পাবা যে প্রিন্সিপাল ক্লসে যেটা বোঝাচ্ছে তার ফলাফল এখানে পাবো আমরা। কিভাবে আমরা দেখি, যা দ্য পেশেন্ট মানে কি রুগীটি, ওয়াস মানে কি ছিল, কি ছিল এতই দুর্বল ছিল। তাহলে এই যে দুর্বল ছিল তার ফলটা কি দাঁড়ালো, ফলটা হচ্ছে দ্যাট হি কুড নট ওয়াক ফাস্ট। আবারও দেখো সবাই, যা দ্য পেশেন্ট ওয়াজ সো উইক, যে রুগীটি ছিল এতই দুর্বল। এখন যদি তোমরা বুঝতে সমস্যা হয় যে এটা প্রিন্সিপাল ক্লজ বুঝতে পারছি না, তুমি সোটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি দাঁড়ায় দ্য পেশেন্ট ওয়াজ উইক, দ্য পেশেন্ট ওয়াজ উইক অর্থাৎ রুগীটি ছিল দুর্বল। সো এখানে সোটা মূলত কি করছে যে একটা প্রি মডিফায়ার, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে যে এতই দুর্বল। ফলাফলটা কি হলো দ্যাট হি কুড নট ওয়াক ফাস্ট, দ্যাট হি কুড নট ওয়াক ফাস্ট, যে সে হাঁটতেই পারলো না। তাহলে ফল দাঁড়ালো এইটা কিসের ফল, দুর্বলতার ফল। তাহলে এই অংশটা হচ্ছে আমার কি প্রিন্সিপাল ক্লজ, আর পরের অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো আমরা যখন সিম্পল সেন্টেন্স করবো আর কি এই কমপ্লেক্সটাকে আমরা খেয়াল করি কিভাবে পরিবর্তন করব। প্রথমে সাবজেক্টটা নিবা, ঠিক আছে? তাহলে দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট প্লাস ফাইনাইট ভার্বটা নাও ওয়াজ। ওকে, ওয়াজ কি হবে, সোটাকে উঠে দেবো আমরা, ওয়াজ টু উইক, ওয়াজ টু উইক। তাহলে টু বসবে, অর্থাৎ সো এর পরিবর্তে আমরা কি নিব, টু নিব, ঠিক আছে? এরপরে যে অংশটা দেখতে পাচ্ছি যেমন দ্যাট থেকে শুরু করে আমি কি করব, এই অংশটাকে বাদ দিয়ে দেবো আমরা, এই অংশটাকে ক্রস করে দেব। তাহলে দ্য পেশেন্ট ওয়াজ টু উইক, এর পরিবর্তে আমরা একটা টু নিব, ঠিক আছে? টু ওয়াক ফাস্ট। হ্যাঁ, একটু খেয়াল করেন। তাহলে আপনারা সিম্পল সেন্টেন্সে যে করেছেন টু ডট ডট টু নিয়ম, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসতে পারে এই জায়গায়, সেটা কিন্তু চলে আসছে এখানে। তাহলে টু অর্থাৎ সোর পরিবর্তে টু বসলো, কোনটা বলো তো, এই সোর পরিবর্তে টু বসলো। এখানে প্রদত্ত অ্যাডজেক্টিভটা এখানে চলে আসছে দ্যাট হি কুড নট, এখানে কখনো প্রেজেন্ট টেন্সে ক্যান নট থাকতে পারে, মাইট নট থাকতে পারে, সেটা উঠে যাবে, এর পরিবর্তে টু বসবে। তাহলে দ্য পেশেন্ট ওয়াজ টু উইক, কি হলো তাহলে টু বসছে এখানে। এই টুটা কি করেছে, ভার্বটাকে ধরেছে, তাহলে টু ওয়াক ফার্স্ট এই অ্যাডভার্বটা চলে আসলো। তাহলে রোগীটি ছিল এতই দুর্বল যে সে হাঁটতেই পারলো না। তাহলে সিম্পল সেন্টেন্সের যে বৈশিষ্ট্য কি সেটা আমরা আগে জেনেছি, যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আমরা একটু দেখি তাহলে, এখানে খেয়াল করো যে দ্য পেশেন্ট, দিস ওয়ান ইজ সাবজেক্ট, ওয়াস হচ্ছে এখানে ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। টু এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, কি বলা হচ্ছে, অ্যাডভার্ব অফ ডিগ্রি বলা হচ্ছে। আর এই টুটা আসলে একটা মডিফায়ার, এই টুটা কি করছে, উইক এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। তাহলে এতই দুর্বল, এখানে ইনফিনিটিভ, তাই না? তাহলে টু ওয়াক ফাস্ট, এখানে ইনফিনিটিভ মানে কি, এটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে টু ওয়াক ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব, কিন্তু ফাইনাইট ভার্ব কিন্তু একটা ওয়াজ। আর ফার্স্ট তো আমরা জানি অ্যাডভার্ব, এটা এই ওয়াক ভার্বটাকে মডিফাই করছে। ওকে, তাহলে দেখো যে সাবজেক্ট প্লাস ভার্ব, সো এর পরিবর্তে কি, সো এর পরিবর্তে টু প্লাস প্রদত্ত অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট হি কুড নট উঠে যাবে, অর্থাৎ ক্রসের মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে এটা বাদ দিতে হবে। এর পরিবর্তে আমরা কি করলাম, একটা টু নিলাম, এই টু কি হবে, এই ভার্বকে ধরো, অর্থাৎ টু ওয়াক ফাস্ট। তাহলে দ্য পেশেন্ট ওয়াজ টু উইক
to walk fast. থ্যাংক ইউ। এর পর্যায়ে আমি এটার কিভাবে কম্পাউন্ড করা যায় সেটা আমরা দেখব। তাহলে একটু দেখে নাও যে the patient অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, the patient was, সো উঠে যাবে, ভেরি বসবে, was very weak, and বসবে এখানে, অর্থাৎ দ্যাটের আগে আমরা অ্যান্ড নিব। এবং আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স সেন্সে দ্য পেশেন্ট যে সাবজেক্ট অর্থাৎ নাউন যেটা আছে, হি এখানে প্রোনাউন। সো বলা হচ্ছে যে যখন কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড দ্বারা কোনো ক্লজকে যুক্ত করব এবং সাবজেক্ট যদি সেম হয়, একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে অ্যান্ডের পরে সাধারণত সাবজেক্ট লিখতে হয় না। তাহলে এখানে দ্য পেশেন্ট যে রুগীটি, এই হি কি প্রোনাউন, এটা একটা পার্সোনাল প্রোনাউন আপনারা জানেন, তাহলে হিটা আসলে পেশেন্টকেই বোঝাচ্ছে। সো যেহেতু একই ব্যক্তি, তাহলে আমরা অ্যান্ডের পরে এই হিটা লিখব না। তাহলে দ্য পেশেন্ট ওয়াজ ভেরি উইক অ্যান্ড কি হবে, কুড নট ওয়াক ফাস্ট, অ্যান্ড কুড নট ওয়াক ফাস্ট। তাহলে আমরা পেয়ে গেলাম, এই অংশটা আমরা পেয়ে গেলাম কি, সিসি অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, দ্য পেশেন্ট ওয়াজ ভেরি উইক, দ্য পেশেন্ট ওয়াজ ভেরি উইক। তাহলে কীভাবে হলো দেখো, যে সাবজেক্ট দ্য পেশেন্ট ওয়াজ, ভার্ব সো এর পরিবর্তে ভেরি প্রদত্ত অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে কোঅর্ডিনেট ক্লজের জন্য কি নিলাম, অ্যান্ড। এরপরে কি করব, হি সাবজেক্টটাকে বাদ দিয়ে দেবো। আগেই বলেছি তোমাদের যে যেহেতু একই সাবজেক্ট, সো এখানে প্রয়োজন নাই। অ্যান্ড কুড নট কি ওয়াক ফাস্ট। ওকে, তাহলে এইভাবে আমরা কি করলাম, এই সো ডট দ্যাট অর্থাৎ যেটা দ্বারা অ্যাডভার্বের ক্লোজ অফ রেজাল্ট বোঝাচ্ছে, সেই বাক্যটাকে আমরা সিম্পল প্লাস কম্পাউন্ড করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো যাই হোক, এই পর্যায়ে I will finish my class, and you know that the situation is not in favor of us, and we know that the people of the world are suffering from the effect of COVID-19. So I would like to suggest you stay home, stay safe, and try your best to study according to your syllabus. Okay, best of luck you all, and see you again in my next class. Thank you everybody.